নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। আজকে যে গল্পটি আমি পড়তে চলেছি সেটি আমার অত্যন্ত প্রিয় গল্প। ছোটবেলা থেকে বহুবার এই গল্পটি পড়েছি। আপনারা নিজেরাও হয়তো অনেকবার এই গল্পটি শুনে থাকবেন। আমি আমার মতো করে চেষ্টা করছি গল্পটি পড়ার। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন। গল্পটা হলো লক্ষ্মী আচার্যির গল্প, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা। হরিহরডাঙ্গার চর, একদিকে নাড়ুগ্রাম, অন্যদিকে ভেলাইগাছি, মধ্যে বাবুর মায়ের মরা খাল। এই মরার খালের ওপারে মরা ঘাট, অর্থাৎ হরিহরডাঙ্গার চর। তবে হরিহরডাঙ্গা কেউ বলে না, বলে হরার ডাঙ্গা। সেই হরার ডাঙ্গার চরে লক্ষ্মী আচার্যি রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জপ করতে যেতেন, আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতের কাঁধে চেপে। তিনি ছিলেন মস্ত গুণিন। তার মতো গুণিন এ তল্লাটে কেন গোটা বর্ধমান জেলাটার মধ্যে আর কেউ ছিল কিনা সন্দেহ। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসার আগেই ভূতেরা তার সব হুকুম তামিল করে দিত। তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বইত। অনেকেই আড়ালে আবডালে এ দৃশ্য লুকিয়ে দেখেছে। ছায়া ছায়া কালো কালো বিচ্ছিরি সব চেহারা। কেউ বা দেখেছে আস্ত কঙ্কাল, কেউ কিছুই দেখেনি, শুধু মাঠের ওপর দিয়ে দুলকি চালে দুলে দুলে যেতে দেখেছে পালকিটাকে। আর সেই পালকির ভেতরে বসে আছেন গুণিনের সেরা গুণিন লক্ষ্মী আচার্যি। সবাই বলে লক্ষ্মী আচার্যি নাকি পিশাচ সিদ্ধ লোক। চেহারাটিও তেমন, এই লম্বা চওড়া দশাশই চেহারা। খুব কম করেও 6.5 ফুটের বেশি হবেন, তবু কম নয়। ঘন কালো গায়ের রং, পরনে লাল চেলি রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, চাঁড়ালের হার, শকুনির হার, ধনেশ পাখির হারের মালা, নানা রকমের লাল নীল পুঁতি, গাছের শিকড় আর কড়ির মালা, কত রকমের দুষ্প্রাপ্য তবলকি, কপালে ডগডগ করতো তেল সিঁদুর, লম্বা করে টানা, মাথায় মস্ত টাক, চোখ দুটি লাল, রক্তবর্ণ যেন ভাঁটার মতো জ্বলছে। চোখ উঠলে যেমন লাল দেখায় তার চেয়েও লাল। সব তেজের যেন ওই চোখের মধ্যেই প্রকাশ। সেই লাল চোখ দুটি নেশায় ঢুলু ঢুলু করতো সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরা তাই ভয়ে ভক্তি করত সকলে, বলতো বাবারে সাক্ষাৎ কাল ভৈরব গো। আচার্যিকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলের। শুধু ভয়ের জন্য নয়, গুণের জন্য ভক্তি করত সবাই। জিন আর করিমের মতো অপদেবতাও হার মানত আচার্যির কাছে। যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত। লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যির। তাদের মনে এ বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যির নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবাও আর ধারে কাছে ঘেঁষবে না। সেবারে নাড়ুগ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল। গ্রাম উজাড় করে মরতে লাগলো সব। যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে কেউ অবশিষ্ট থাকে না। কে কার মুখে জল দেয় এমন অবস্থা। সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যিকে ধরল। আচার্যি তখন সবে তার গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন সারি সারি সব দাঁড়িয়ে আছে। বললেন, কি ব্যাপার রে, আমার এখানে কেন? লোক দুলে বলল, এখন আপনি আমাদের ভরসা আচার্যি, আপনি দয়া না করলে আমরা সবাই মারা যাব। আচার্যি বললেন, হুম, বলেই একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, দেখি মাকে বলে কি করতে পারি। পাপ করবি তোরা, আর মায়ের কাছে হতে দেব আমি? পঞ্চাবাগদি বলল, আপনি আমাদের মা বাপ, আমাদের হয়ে মাকে আপনি একটু বলুন। আমাদের ডাক তো মা শুনবেন না, আপনার কথা যদি শোনে। আচার্যি বললেন, অমাবস্যা কবে? আগে তা আমরা কি জানি, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচার্যি তখন হিসেব করে বললেন, কুচবারে অমাবস্যা আগামীকাল। তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর। সকলে মহা ধুমধামে হরার ডাঙার চটানে শ্মশান কালীর কাছে পুজোর আয়োজন করল। আচার্যি এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল পুজো, হোম ইত্যাদি। শেষ রাতে পুজো শেষ হলে
মা মা বলে চিৎকার করলেন আচার্যি। একটা হাত শূন্যে তুলে বললেন, দে দে, তাড়াতাড়ি দে। কার উদ্দেশ্যে কাকে যে বললেন তাই বা কে বা জানে। সবাই অবাক হয়ে দেখল সেই অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল। তারপর কালো ছায়ার মতো আধপোড়া একটা হাত আচার্যির হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল। আচার্যি সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কি সব মন্ত্র পাঠ করলেন। তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গাঁয়ের লোকেদের হাতে। বললেন, এই হলো মহৌষধ, প্রত্যেকে এক বিন্দু করে জিভে দাও, আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও এক বিন্দু করে এই ওষুধ দিয়ে দাও। তারপর বললেন, তোমরা এখনই কেউ যাবে না আমি না যাওয়া পর্যন্ত, এখনো আমার কাজ বাকি আছে। এই বলে একটা বড় ঝাঁটা হাতে নিয়ে সেই অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন, ওরে কে আছিস? গাছের ডাল অমনি দুলে উঠল। সঙ্গে সঙ্গে ছড়ছড় করে একটা ডাল পাতা জোরে নড়িয়ে দেওয়ার শব্দ হলো। আচার্যি বললেন, এই ঝাঁটা নে, মায়ের আদেশ, গ্রাম থেকে ঝেঁটিয়ে সব রোগ এখনই তাড়িয়ে দে, বুঝলি? আবার সেই ভয়ঙ্কর আধপোড়া লম্বা হাত চোখের পলকে আচার্যির হাত থেকে ঝাঁটাটা তুলে নিল। আচার্যি বললেন, এবার আমি যাব বলে একটা শাঁখ হাতে নিয়ে জোরে ফুঁ দিতে দিতে খাড়ের পাল ধরে বরাবর চলে গেলেন আচার্যি। আশ্চর্যের কথা, এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে, আর কেউ মরল না। যারা ভুগছিল তারাও সেরে উঠল। আচার্যির কৃপায় প্রাণে বাঁচল সবাই। সেই থেকে আজ পর্যন্ত নারুগ্রামে আর কখনো কারো কলেরা হয়নি। লক্ষ্মী আচার্যি ভাই গোবর্ধন আচার্যি একবার বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে দূর গ্রাম থেকে আসছে। তখন মধ্যরাত্রি, ঘুটঘুট করছে অন্ধকার। হালদার পুকুরের পাড়ে এসে বাধা পেল গোবর্ধন। দেখল ঠিক তার যাওয়ার পথটির ওপর বসে আছেন প্রভু। ভয়ে বুক শুকিয়ে গেল গোবর্ধনের, অথচ যাওয়ার এই একটি মাত্র পথ। গোবর্ধন তখন অনুনয় বিনয় করতে থাকলো, পথ ছাড়ুন গো মশাই, যেতে দিন। কিন্তু কে শোনে কার কথা? উত্তর এলো, তোর হাতে কি? বিয়ে বাড়ি খেতে গিয়েছিলাম, লুচি মিষ্টি মাছ এইসব আছে, ওগুলো রেখে যা। আগে আমার দাদা লক্ষ্মী আচার্যের জন্য নিয়ে যাচ্ছি, সে তো এখন শ্মশানে বসে জব করছে, সে খাবে না, তুই রেখে যা। কিন্তু দাদার নিষেধ। দাদা যে বলেছে রাত্রিতে পথে কেউ চাইলে কিছু দিবি না। বলুক আমার খিদে পেয়েছে, তুই আমায় দে। দেব, তবে তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও, তাকে জিজ্ঞেস করে তারপর দেব। ব্যাস, কেউ আর নেই, পথ ফাঁকা। গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলে নামলো। তারপর আল পেরিয়ে কুলিতে উঠতে যাবে, এমন সময় দেখলো মস্ত একটা বাঁশ ঝাড় শটান শুয়ে আছে রাস্তার ওপর। মহা বিপত্তি, কোনো রকমেই যাওয়ার উপায় নেই। গোবর্ধন বলল, আবার আমার পিছু নিয়েছিস? তুই খাবার দিলি না যে? বললুম তো আমাকে দাদার কাছে নিয়ে চল। তোর দাদার সঙ্গে আমার বিবাদ, তার কাছে যাব না। তবে পথ ছাড়, যা না। তুই কি করে যাব? রাস্তার উপর ভেবে বাঁশ ঝাড় শুয়ে রাখলে মানুষ কখনো যেতে পারে? ও তো ঝড়ে পড়ে গেছে। কোথায় ঝড়? আজ সারাদিন ধরে অসহ্য গুমট চলছে, পাতা নড়েনি গাছপালার, আর তুই বলছিস ঝড়ে পড়েছে? ওঠা শিগগির, ওর তলা দিয়ে গলে জানা তুই, তাহলে আমাকে টিপে মারবার খুব সুবিধা হয় না রে। না রে, কিচ্ছু করব না, তোর ভয় করে তুই ডিঙিয়ে যা। তাও যাব না, পথ পরিষ্কার না করলে যাবই না আমি। সকাল হোক, তারপর দাদাকে গিয়ে বলি সব। গোবর্ধন আর অনুরোধ না করে বসে পড়ল সেখানে। বসে বসে মা মহাকালী আর লক্ষ্মী আচার্যিকে স্মরণ করতে লাগলো। এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হরার ডাঙার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে। দেখেই তো বুক শুকিয়ে গেল গোবর্ধনের। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো গোবর্ধন। মনে হলো এক্ষুনি হার্ট ফেল করবে বুঝি। কঙ্কাল দুটো এসে বলল, ভয় নেই, আমাদের আচার্যি পাঠিয়েছে। বলে সেই গাছের দিকে তাকিয়ে বলল, বড্ড সাহস তোর না? আচার্যি আজ 12টা বাজাবে তোর, শিগগির গাছ তোল, তারপর আমরাও মজা দেখাচ্ছি তোকে। সশব্দে সেই লম্বা বাঁশঝাড়গুলো খাড়া হয়ে গেল। তখন গোবর্ধন আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিল ঘরের দিকে। পেছনে তখন বাঁশঝাড়ের ভেতর 3 ভূতের প্রচন্ড ধস্তাধস্তি, আর তার সঙ্গে আউ আউ আর খ্যাঁ খ্যাঁ শব্দ কানে এলো।
আলাদপুরের একটা লোককে ভূতে ধরলো একবার। ভূতটা ভারী বেয়ারা, সব ওঝা হার মানল তার কাছে। সেখানকার লোকেরা তখন ঠিক করলো লক্ষ্মী আচার্যকে ডাকতে যাবে। গ্রামের বেশ মাতব্বর গোছের দুজন লোক এসে হাজির হলো লক্ষ্মী আচার্যের কাছে। আচার্য তাদের চিনতেন। একজনের নাম ভজহরি বিশ্বাস, আর একজনের নাম কেষ্ট দাস। আচার্য বললেন, কি ব্যাপার ভজহরি, এমন অসময়ে? মুশকিল হয়েছে আচার্য মশাই। কেন কেন? আমাদের গ্রামে একজনকে ভূতে ধরেছে, বড় বেয়ারা ভূত, কিছুতেই ছাড়তে চাইছে না। সব রোজা হার মেনেছে তার কাছে। এখন একমাত্র ভরসা আপনি। আপনি গিয়ে না ছাড়ালে মারা পড়ে যাবে বেচারি। তা না হয় ছাড়াবো, কিন্তু যত ভূতে কি তোদেরকেই ধরে? কই, আমাকে তো ধরে না। কি যে বলেন আচার্য, আপনি হলেন গুণিনের সেরা গুণিন। ভূতেরা আপনাকে কাঁধে নিয়ে ঘোরে, আপনার আজ্ঞাবহ। আমাদের ভাগ্য যে আপনার মতো লোককে আমরা বিপদে পাই। আচার্য হেসে বললেন, চল চল, দেখি কিরকম ভূত ধরেছে তোদের লোককে। খুব তালে এসে পড়েছিস, নাহলে আরেকটু পরে আমি বেরিয়ে পড়তাম। আচার্য চললেন আলাদপুরে। আলাদপুরে পৌঁছানো মাত্রই গায়ের উৎসাহী লোকেরা সবাই চলল আচার্যের পিছু পিছু। গুণিনের সেরা গুণিন এসছে, তার ভূত ছাড়ানো দেখতে হবে বই কি। খবর পেয়ে আশপাশের গ্রাম থেকেও বহু লোক ছুটল। আচার্যের ডাক পড়েছে যখন, ব্যাপারটা তখন নিশ্চয়ই সাংঘাতিক। আচার্য রোগী দেখলেন। রোগীর চোখ মুখের ভাব দেখে বললেন, হুঁ। এই হুঁ বলাটা আচার্যের বৈশিষ্ট্য। কোনো জটিলতা দেখলেই হুঁ, তাহলেই লোকেরা বুঝে নেবে অবস্থা গুরুতর। হুঁ বলে আচার্য বললেন, দাও দেখে দুটি সর্ষে চোয়া, আর গুটি কতক প্যাকাটিও দাও। রোগীর বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে সর্ষে চুইয়ে প্যাকাটি ভেঙে আচার্যকে এগিয়ে দিল। আচার্য ভৈরবের মতো দাঁড়িয়ে মন্ত্র বলে সেই সর্ষে চোয়া ছুড়ে দিলেন রোগীর গায়ে। আর যায় কোথা, রোগী তখন বাবারে মারে করছে। তারপর প্যাকাটির মাথায় আগুন ধরিয়ে সেই আগুন নিভিয়ে পেছনের ফুটোয় ফুঁ দিয়ে মুখে ধোঁয়া দিলেন আচার্য। রোগী তো কাটা ছাগলের মতো ধরফর করতে লাগলো তখন। ওরে তোর দুটি পায়ে পড়ি, আমায় অমন করিস না রে, আমায় এক্ষুনি ছেড়ে, আমাকে ছেড়ে দে। আচার্য বললেন, ছেড়ে তো দেবই রে বেটা, কিন্তু ওকে ধরেছিলি কেন? আর কথা নেই। ভূতে পাওয়া রোগী একদম চুপ, কেবল গো গো করে। আচার্য বলেন, কই রে, কি হলো বল, ওকে ধরেছিলি কেন? ও যে আমার গায়ে মাছ ধোয়ার জল ছুড়ে দিয়েছিল। তুই ছিলিস কোথায়? আমি ওদের ছাঁচতলাতে দাঁড়িয়েছিলুম। কেন, তুই ওদের ছাঁচতলাতে ছিলিস? ও কি ইচ্ছে করে তোকে দেখে তোর গায়ে জল ফেলেছে? না, আমাকে সরে যেতে না বলে ফেলেছে। কেন? বেশ করেছে, ফেলেছে। তুই যখন দেখলি ও জল ফেলতে আসছে, তুই বা সরে গেলি না কেন? বারে, আমি কি ওকে দেখেছি? ওদের ছাঁচতলায় দাঁড়িয়ে তুই ওকে দেখতে পেলি না, আর ও তোকে না দেখতে পেয়ে তোর গায়ে জল ফেলেছে, তুই ওকে ধরে ফেললি। রোগী তখন প্যাঁচে পড়ে চুপ করে যায়। আচার্য বললেন, তার মানে ইচ্ছে করে ওকে ধরবি বলে ওর জল তুই গা পেতে নিয়েছিস? না, তা কেন? আচার্য গম্ভীর গলায় বললেন, কোথায় থাকিস তুই? এই মজুমদার আর ঈশান কোণে। এই গ্রামের কাছাকাছি আমি থাকি, তুই জানতিস না? জানতুম। তাহলে কেন ধরেছিস বল? তোর গ্রামের লোককে তো ধরিনি আচার্য। ওরে বেটা, যাক, তুই একে ছাড়বি কিনা বল। ছেড়ে দেব, সত্যিই ছেড়ে দেব। ছেড়ে দেব নয়, এক্ষুনি ছাড়। তুই আগে চলে যা, তারপর ছাড়ছি। না, তোকে এক্ষুনি ছাড়তে হবে। এক্ষুনি? হ্যাঁ। অবাক কাণ্ড, যে লোক একটু আগেও ধুলোয় শুয়ে ছটফট করছিল, সে আবার সুস্থ হয়ে আচার্যকে প্রণাম করে উঠে বসল। সকলে জয়ের ধ্বনি করলো। আচার্য বলল, হুঁ হুঁ বাবা, এ কি জাতা লোক! মনে করো ভূতে আচার্যের পালকি বয়। কত ভূত জব্দ হলো, এ বেটা তো কোন ছাড়। ওহ, এই যে ভেলকি দেখলুম রে ভাই। এইসব বলে যে যার চলে গেল। আচার্যও নিজের পাওনা গন্ডা বুঝে নিয়ে সন্ধ্যের পর ভূতের কাঁধে চেপে ফিরে এলেন। পরের দিন সকালে আলাদপুরের লোকেরা আবার এসে হাজির। সেই ভজহরি বিশ্বাস, সেই কেষ্ট দাস আবার এলো। এসে হাত জোর করে বলল, পেন্নামুহি আচার্য মশাই। আচার্য তখন দাওয়ায় বসে গঞ্জিকা সেবন করছিলেন। বললেন, কি ব্যাপার হে, আবার কি মনে করে? ব্যাপার সাংঘাতিক আচার্য মশাই, আপনি চলে আসার পরই ভূতটা আবার এসে ধরেছে রোগীকে। গঞ্জিকার কলকেটা রেখে দিয়ে
লাল রক্ত জবার মতো চোখ দুটো পাকিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন আচার্যি। আবার এসেছে, এত বড় স্পর্ধা! রাগে উত্তেজনায় আচার্যি ঠকঠক করে কাঁপতে লাগলেন। রাগলে তাকে ভয়ঙ্কর দেখায়। আজ তো মানুষটাই যেন পাল্টে যায় অদ্ভুতভাবে। মুখখানি কঠিন হয়ে ওঠে, গালে ভাঁজ পড়ে, কপাল কুঁচকে যায়, দারুণ দেখায়। আচার্যি বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু গেলে কি হবে? তাকে আসতে দেখেই ভূতটা ছেড়ে পালালো। রোগী তখন আবার সুস্থ দেহে প্রণাম করলো তাকে। বলল, কি হবে আচার্যি মশাই? কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, আমি তো আছি। আচার্যি মশাই চলে গেলেই ভূতটা ভর করে লোকটিকে, আর তাকে আসতে দেখলেই ছেড়ে পালিয়ে যায়। কিন্তু মহা মুশকিল। আচার্যি ভূতের এই ঠেটামো দেখে চটে যান। যাবেন নাই বা কেন? এসব ঝামেলা আর ভালো লাগে না তার। খুব কম করেও 80-র ওপর বয়স তো হলো। মন্ত্রশক্তিকে তিনি ভূতকে বশ করেছেন, কিন্তু জরা মৃত্যুকে জয় করবেন কি করে? এ বয়সে কি আর ভূতের সঙ্গে ছ্যাঁচড়ামো করতে ভালো লাগে কারো? শেষে একদিন রেগে গিয়ে বললেন, ঠিক আছে, আজ একটা হেস্তনেস্ত করবই এর। তারপর রোগীর বাড়ির লোকদের বললেন, দেখ, আজ আমি আর যাব না, তবে কাল তোরা কেউ যেন ডাকতে আসিস না আমাকে। আমি রোজ যে সময়ে যাই, কাল তার চেয়ে আগেই যাব। আর আমি গেলে কেউ যেন ব্যস্ত হোস না, কারণ আমি যে গেছি এ কথাটা রোগী যেন কোনো রকমে জানতে না পারে। কাল একটা শেষ বোঝাপড়া করতে চাই আমি। ভজহরি ও কেষ্টদাস ফিরে এলো। পরদিন লক্ষ্মী আচার্যি ঠিক দুপুর বেলায় চললেন ভূত তাড়াতে। আলাদপুরে পৌঁছেই আচার্যি করলেন কি, সর্বাগ্রে এক মুঠো ধুলো পড়ে সেই বাড়ির চারপাশে গন্ডি দিয়ে দিলেন। তারপর সোজা গিয়ে ঢুকলেন রোগীর ঘরে। রোগী তো আচার্যিকে দেখেই আঁতকে উঠল। তার পেটের পিলে মাথায় উঠে গেছে তখন। এমন অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে গিয়ে হাউমাউ করে উঠল সে। কিন্তু সে মাত্র ক্ষণিকের জন্য, পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে গেল। রোগী সুস্থ হয়ে প্রণাম করল আচার্যিকে। অতি কষ্টে চিঁচি করে বলল, মরে গেলুম আচার্যি মশাই, আর তো পারি না। এইমাত্র আপনাকে দেখে আমাকে ছেড়েছে, আপনি চলে গেলেই আবার ধরবে আমায়। আচার্যি বললেন, চুপ করে বসে থাকো তুমি। ওর যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিয়ে এসেছি, আবার এখনই এসে ও তোমাকে ধরবে। আচার্যির কথা শেষ হতে না হতে চেঁচিয়ে উঠে রোগী, চোখ লাল করে বলল, ধরবে না তো কি করবে শুনি? এত লোকের ওলা ওঠা হয়, তোর হয় না কেন? তোর কি এমন পাকা ধানে মই আমি দিয়েছি যে আমাকে তাড়ানোর জন্য এমন উঠে পড়ে লেগেছিস? আচার্যি বজ্র গম্ভীর স্বরে বললেন, ওকে তুই ছেড়ে দিয়ে আবার কেন ধরেছিস? কেন ধরবো না? আমি তো চলেই যাচ্ছিলাম, কেন তুই গন্ডি দিলি? আজ তোর শ্রাদ্ধ করব বলে গন্ডি দিয়েছি। রোগী নিজের মনে বিড়বিড় করে কি যেন বলল, হয়তোবা গালাগালি করলো আচার্যিকে। আচার্যি রোগীকে বললেন, তুই যে সেদিন বললি আমি ওকে ছেড়ে যাব, আবার কেন ধরলি? আর কোনো উত্তর নেই রোগীর মুখে। আচার্যি এবার তার ঝোলার ভেতর থেকে একটা মরার মাথার খুলি বের করলেন। খুলিটা দেখেই রোগী লাফিয়ে উঠল, ওরে বাবা, ওটা তুই কেন বের করলি আচার্যি? শিবু চাড়ালের জামাই বিশুর করটি ওটা, ওটা যে আমি চিনি। বিশুকে সাপে কাটলো সেবার রথের দিনে, তা সে মরা কেউ পোড়াতে দিল না। গায়ের লোকেরা বলল, কলার মাঞ্জাসে ওটা খালের জলে ভাসিয়ে দাও। সেই মরা বাবুর মায়ের খালে থেকে গিয়ে ওই খুলিটা গেল হরার ডাঙার চটানে। শেয়াল কুকুরে ছেঁড়াছিড়ি করলো। মাথাটা নিয়ে তুই প্রেত পুজো করে পচালি, তারপর তোর চেলারা ওটা পরিষ্কার করে তোকে কারণ খেতে দিল। ওটা তোর ঝুলিতে রেখে দে আচার্যি, তোর পায়ে পড়ি। আচার্যি তখন ঝুলির ভেতর থেকে একটা বোতল বের করলেন। বললেন, দেখছিস তো? ওতে কি রে আচার্যি? 7 নক্ষত্রের জল। আচার্যি মরার মাথার খুলিতে 7 নক্ষত্রের জল ঢেলে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়লেন। তারপর সেই জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে। রোগী তখন বাপরে মারে করে উঠল, ওরে আমার ঘাট হয়েছে রে, তোর পায়ে পড়ি আচার্যি, আমায় ছেড়ে দে, আর ধরবো না একে। তোকে আর ঝাঁটা পেটা করে তাড়াবো আমি। রোগী এবার তেতে উঠল, দেখ আচার্যি, মুখ সামলে কথা বলবি। আমাকে তুই জাতা মনে করিসনি, এককালে আমি মস্ত পণ্ডিত ছিলুম। আজ কর্মদোষে প্রেতজনি পেয়েছি, তাই যা বললি তা আর কোনোদিন বলবি না। বেশ করবো, বলবো। যে সত্যিকারের পণ্ডিত হয় সে কখনো এরকম ছ্যাঁচড়ামো করে নাকি? খবরদার বলছি, আমার সঙ্গে সমীহ করে কথা বলবি। বেশ, বলবো। তুই সত্যি পণ্ডিত কি আকাট মুখ্যু তার পরিচয় দে আগে, তারপর বলবো। ঠিক আছে, আমাকে তুই পরীক্ষা কর।
আচার্যি একটু সময় কি যেন ভাবলেন, তারপর বললেন, বল দেখি হরধনুকে ভেঙেছিল? তোর মরা বাবা ভেঙেছিল। ওই নাম আমার বলতে আছে যে বলবো? তুই বেটা জানিস যে বলবি? জানি না তো জানি না, আমার এবারের মতো ছেড়ে দে, আমার ঘাট হয়েছে। এখন কি ছাড়বো? আগে তুই স্বীকার কর যে তুই মুখ্যু, তবে তো ছাড়বো। তা কেন করব? তবে ছাড়বো কেন? ওই প্রশ্নটা বাদ দিয়ে অন্য প্রশ্ন কর তুই। আচার্যি বললেন, বেশ তাই করছি। বল, দশরথের বড় ছেলের নাম কি? বলবো না, ও নাম আমাকে বলতে নেই। না বললে আমিও ছাড়বো না, আরো গালাগালি দেব। একান্তই বলাবি তাহলে? হ্যাঁ। তবে শোন, সীতার পতির যে নাম, দশরথের বড় ছেলের সেই নাম। এরকম উত্তর তো আমি চাই না। আর আমাকে জ্বালাস না আচার্যি, ওই নাম বললে আমি উদ্ধার হয়ে যাব। আমি 3 সত্যি করছি, আর কখনো এ ত্রিসীমানায় আসবো না। এবার আমায় ছেড়ে দে, যা, দূর হয়ে যা। তবে তুই যে যাচ্ছিস তার একটা চিহ্ন দিয়ে যা। কি চিহ্ন চাস তুই বল? এই শিলটাকে মুখে করে নিয়ে যা। ওরে বাবা, ও আমি পারবো না, আমার শরীর বড় দুর্বল, আমায় অন্য কিছু করতে বল আচার্যি। তবে এই জুতো জোড়াটা নিয়ে যা। জুতো আমি ছুঁই না। বেশ, ওই পাকুর গাছের একটা কাঁচা ডাল ভেঙে দিয়ে যা তবে। তা যাচ্ছি, তুই গন্ডি মুছে দে। আচার্যি গন্ডি কেটে দিলেন, তারপর সকলকে বললেন, পাকুর গাছের ডালটা ভাঙা মাত্রই রোগীকে যেন তোমরা সবাই ধরে ফেলবে। কেননা ভূতে ধরা লোকের গা থেকে ভূত যদি ছেড়ে যায়, তবে সে সময় পড়ে গেলে হয় অঙ্গহানি, না হলে মৃত্যু হতে পারে। রোজার বাবারও তখন করবার কিছু থাকে না। যা হোক, রোগী তখন মাতালের মতো টলতে টলতে উঠে দাঁড়ালো। তারপর সেইভাবে টলতে টলতে কুলি ধরে পাকুর গাছটার দিকে চলল। রোগীর সঙ্গে চলল কয়েকজন সদা সতর্ক লোক। পাকুর তলায় যাওয়া মাত্রই বিরাট একটা কাঁচা ডাল সকলের জোড়া জোড়া চোখকে বিস্মিত করে মরমর শব্দে ভেঙে পড়ল গাছতলায়, আর সেই সঙ্গে হু হু করে হাওয়া বইতে লাগলো। সে কি ভীষণ দমকা হাওয়া, যেন ঝড় উঠল। ধুলো কুটো শূন্যে উঠে ঘুরপাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোকেরা ধরে ফেললো রোগীকে। তারপর সবাই মিলে ধরাধরি করে তাকে নিয়ে এলো। আচার্যি একটা রক্ষা কবচ করে ঝুলিয়ে দিলেন তার গলায়। আচার্যির কৃপায় সে যাত্রা বেঁচে গেল লোকটি। লক্ষ্মী আচার্যি ধন্য ধন্য পড়ে গেল চারদিকে। হ্যাঁ, গুণিনের মতো গুণিন বটে, সবার সেরা গুণিন। শুধু এই ঘটনা নয়, আরো বহু ঘটনায় সাফল্য লাভ করেছেন লক্ষ্মী আচার্যি। তবে কেউ প্রশংসা করলে তিনি ক্ষেপে যেতেন, বলতেন, বেরো শালারা, যা করেছে তা আমার মা ব্রহ্মময়ী করেছে। আমি কি করেছি রে? আমায় তোষামোদ করতে এসেছিস তোরা? মায়ের মা বড় না আমি বড়? কাজী আচার্যির কাছে কেউ বড় একটা বিপদে না পড়লে সচরাচর যেত না। আচার্যি গুণীন মানুষ তো, দিন রাত নেশায় চুর হয়ে থাকতেন। সন্ধে হলেই ভূতের কাঁধে চেপে যেতেন হরার ডাঙায়, হরিহর ডাঙার চটানে। সেখানে একদল ভূত এসে জমত। কালো কালো ছায়া ছায়া ভূতেরা, আলোর রেখার মতো কঙ্কালের দল, সব ঝুপঝাপ করে শ্মশানের গাছের ডাল থেকে নেমে আসতো। শ্মশানের শ থেকে উঠে আসতো কায়াহীন ছায়ারা। আচার্যি গাঁজার কলকেটা এগিয়ে দিয়ে বলতেন, এই কে আছিস, সেটা ঠিক করে সেজে দে। অমনি একজন সেটা হাত নিয়ে সাজতে বসত। শ থেকে ফু দিয়ে আগুন বের করে ধরাতো। তারপর বলতো, এই নে খা, একটু পেশাদ আমাদেরও দিস আচার্যি। আচার্যি একটা টান দিয়ে ভূতেদের হাতে তুলে দিতেন কলকেটা। তারপর সেটা হাতে হাতে ঘুরত। আড়ালে আবডালে লুকিয়ে এই দৃশ্য যারা দেখতো, তারা এসে গল্প করতো অন্যদের কাছে। সকলে অবাক হয়ে যেত শুনে, চোখ দুটো বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠল। সেবার পেঁচোয় পেয়েছে একটা ছেলেকে, কখনো নীল কখনো লাল হয়ে যাচ্ছে। সবাই বলল, ও ছেলে আর বাঁচবে না, 4 দিনের ছেলে, বাঁচে কখনো? খবর গেল আচার্যির কাছে। তিনি বললেন, বাঁচবে না মানে? আমি বাঁচাবো ওকে। সবাই কেঁদে কেটে পায়ে ধরলো আচার্যি। দয়া করুন আচার্যি মশাই। দয়া তো করছি রে বাবা, বলছি তো বাঁচাবো। আজ মাঝরাতে ছেলের মাকে একলা যেতে বলবি শ্মশানে, ছেলেকে সঙ্গে নিয়ে যাবে শুধু, তারপর আমি আছি। একলা যাবে? ভয় করবে না বাবা? ভয় করলে তো চলবে না, ছেলেকে বাঁচাতে গেলে সাহস করে যেতে হবে। যেতে যখন হবেই তখন যাওয়া হলো। ছেলেকে বুকে নিয়ে ছেলের মা একলা চলল হরার ডাঙার চটানে। বাবুর মায়ের খালের ধারে আসতেই কে যেন বলল, তুই ওইখানে বস মা, ছেলেটা দে। ছেলের মা খালের ধারে বসে পড়ল। দে দে, ছেলেটাকে দে।
ছেলের মা তো অবাক, কাউকেই তো সে দেখতে পাচ্ছে না, দেবে কাকে? ছেলেটাকে তুলে ধর, আমি নিয়ে নিচ্ছি। ছেলেকে তুলে ধরলো মা। অমনি কোথা থেকে দুটো হাত এসে নিয়ে নিল ছেলেটিকে। লক্ষ্মী আচার্যি শ্মশানে ছিলেন। সেই হাত দুটো ছেলেটাকে নিয়ে আচার্যির পায়ের কাছে নামিয়ে রাখলো। আচার্যি বললেন, এখানে রাখলি কেন? শয়ের ওপর শুয়ে দিয়ে আয়। অমনি পেছন থেকে ছেলের মা কেঁদে উঠে বলল, না না, আতুরের ছেলে, ওকে শয়ে শোয়াবেন না আচার্যি মশাই, কচি গা, বড্ড লাগবে। আচার্যি গম্ভীর গলায় বললেন, তুই এখানে এলি কেন? তোকে না খালের ধারে বসতে বললাম? ক্ষমা করুন আমাকে, আমি থাকতে পারলুম না। আচার্যি বললেন, ঠিক আছে, এসেছিস যখন বস, কথা বলবি না, উঠবি না। তারপর কাকে যেন উদ্দেশ্য করে বললেন, কই রে, যা শয়ের ওপর রেখে আয় ওকে। অমনি সেই হাত দুটো ছেলেটাকে তুলে নিয়ে রেখে এলো শয়ের ওপর। ছেলে তো নয়, লাল রক্ত মাংসের ডেলা একটি, কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ হয়ে যাচ্ছে। ছেলের মা অধীর আগ্রহে বসে রইল। রাত যখন শেষ হয়ে আসছে, আচার্যি তখন ছেলের মাকে বললেন, যা, এবার তোর ছেলেকে নিয়ে তুই ঘরে চলে যা। মা তো আনন্দে লাফিয়ে উঠল। ও, ওঠো না, বসো বলে শয়ের দিকে তাকিয়ে ছেলেটাকে ডাকলেন তিনি। আয়, উঠে আয় বাবা। মা তো অবাক, 4 দিনের ছেলে উঠে আসবে কি? কিন্তু উঠে এলো ছেলেটি। আচার্যির ভেলকিতে সবকিছু সম্ভব হয়। 4 দিনের ছেলে পা পা করে এগিয়ে এসে মায়ের কোলে শুয়ে পড়ল। আচার্যি বললেন, যা, খুব যাত্রায় বেঁচে গেছো, আর কোনো ভয় নেই, সাবধানে রাখিস, কাল একটা মাদুলি করে দেবো, সেটা ছেলের গলায় পরিয়ে দিবি। ছেলের মা ছেলে নিয়ে চলে গেল। লক্ষ্মী আচার্যির যশের ধারা গড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। এইভাবেই দিন যায়। একদিন আচার্যি যখন হরার ডাঙায় যাচ্ছিলেন, পালকি বইতে বইতে ভূতেরা তখন বলল, আচ্ছা গুনিন। গুনিন তখন নেশায় চুর। কিরে, আচ্ছা তুই এত সাহস পেলি কোত্থেকে রে? কেন, আমার মা ব্রহ্মময়ের কাছ থেকে পেয়েছি। সত্যি গুনিন, তোর মতো সাহসী লোক একজনও দেখিনি আমরা। আচ্ছা, তোর কি কোনো কিছুতে ভয় করে না? এই যে আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস, হাজার হলেও মানুষ তো তুই। না, তোরা দেখছি ভূত তো ভূত, ভয় থাকলে কখনো তোদের কাঁধে চেপে ঘুরে বেড়াই? তা বটে, তা বটে, কিন্তু তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস যে? না, মতলব আর কি, হাজার হলেও তুই আমাদের মনিব, তাই জিজ্ঞেস করছিলুম, যদি তোর কোনো কিছুতে ভয় ডর থাকে তবে সে ভয়টা আমরা ভেঙে দেব, এই আর কি। এই কথা রোজই হয়। আচার্যি বলেন, তোরা বেটারা জ্বালিয়ে মারলি, আমার আবার ভয় কি? ভূতেরা বলে, বল না গুনিন। আচার্যি বলেন, আমি কাউকে ভয় টয় করি না, কোনো বেটাকে ভয় করি না। ভূতেরা চুপ করে যায়। অন্য দিনের মতো সেদিনও সন্ধ্যের পর ভূতেরা আচার্যির পালকি বয়ে আনছিল। আচার্যি সেদিন দারুণ নেশা করেছিলেন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তা সত্ত্বেও সেই বৃষ্টিকে উপেক্ষা করে তিনি শ্মশানে যাচ্ছিলেন জপ করতে। অন্য দিনের মতো সেদিনও ভূতেরা বলল, বল না গুনিন, তোর কিসে ভয়? আচার্যি বলেন, ভয় আবার কিসের? বল না বাবা। নেশায় আরক্ত চোখ দুটিকে একবার চারদিকে ঘুরিয়ে আচার্যি বললেন, একান্তই শুনবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, শুনবো। ভয় অবশ্য তেমন কিছু নয়, তবে 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 কি, বল না। শ্মশানে নামার মুখে যে শেওড়া গাছটা আছে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই শেওড়া গাছে তো শশধর নাপিত গলায় দড়ি দিয়েছিল। হ্যাঁ, ওই শেওড়া গাছের ডাল থেকে একটা হুট্টাটারু পাখি ডেকে ওঠে। ডাকে, রোজ ডাকে। ওই পাখিটা যখন আচমকা ডেকে ওঠে, তখন কেন জানি না আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। এই যা, আর কিছু নয়। এই কথা, না আমাদের আগে বলিসনি কেন গুনিন? দেখ না, আজই বেটাকে শেষ করে দিচ্ছি। দিবি? তাই দে, একেবারে খতম করে দে বেটাকে। সে কথা আর বলতে। কিছুক্ষণ পরে হরার ডাঙা এসে গেল, আর চরের ঢালে শ্মশানে নামার মুখেই বিপর্যয়টা ঘটে গেল হঠাৎ। ঘুরঘুরটি অন্ধকারে বন বাদারের ভেতর থেকে পাখিটা বিকট স্বরে ডেকে উঠল, হুট হুট ট্যা ট্যা। চমকে উঠলেন গুনিন, আর সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন তার পালকিটাকে দেশলাইয়ের খোলের মতো ছুঁড়ে ফেলে দিল। অমনি কোটি কোটি গলায় কারা যেন ভীষণ রবে সেই পাখিটার স্বর নকল করে ডেকে উঠল, হুট ট্যা ট্যা, হুট ট্যা।
শুধু তারা নয়, আশপাশ থেকে, চারদিক থেকে তখন সে কি হাসি, হো 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 হা হা হা, আর সঙ্গে আর্তনাদা করে। শ্মশানের শ থেকে যেন হাজার হাজার কায়াহীন ছায়ারা সব এলোমেলো ভাবে উঠে দাঁড়ালো। গুনিন বুঝতে পারলেন আজ আর তার নিস্তার নেই। নেশার ঘোর কেটে গেছে তখন। বুক ঢিপ ঢিপ করছে ভয়ে। ছিটকে পড়ে গিয়ে সারা গায়ে হাতে কি যন্ত্রণা। কোমরের অস্থিসন্ধিটাও ভেঙে গেল নাকি। বুকটা ভিজে ভিজে ঠেকছে, বোধহয় নাক দিয়ে রক্ত চড়ছে। আচার্যি দেখতে পেলেন দুটো আধপোড়া হাত ক্রমশ ধীরে ধীরে তার গলার কাছে এগিয়ে আসছে।